সেখান থেকে একটি ছবি তিনি শেয়ার করেছেন। তিনি স্কাইপেতে কথা বলছিলেন নেতাকর্মীর সঙ্গে তার যে রিডিং রুম রয়েছে সেই রিডিং রুমে বসে। আর অন্য হাত দিয়ে তার যে গৃহপালিত বিড়ালটি, সেই বিড়ালটির সঙ্গে তিনি খুনসুটি করছিলেন। বিড়াল জানেন সবসময় লেজ উঁচু করে রাখে, তিনি তার সেই লেজ ধরে টান দিচ্ছিলেন। এবং নিঃসন্দেহে তিনি যখন এই কাজটি করছিলেন, ওই রুমে হয়তো তার কোনো অ্যাসিস্ট্যান্ট ছিল। তারা এই ছবিটা তুলেছে, তোলার পর সেই ছবি আবার ফেসবুকে তিনি স্বয়ং তারেক রহমান শেয়ার করেছেন। আর সেটা নিয়ে তুলকালাম কাণ্ড। মানে তারেক রহমান সাহেব এ যাবৎকালে ফেসবুক পেজে তার যে ছবিগুলো দিয়েছেন, কমেন্টগুলো দিয়েছেন, বক্তব্যগুলো দিয়েছেন, তার মধ্যে এই বিড়ালের লেজ ধরে তিনি যে খুনসুটি করছেন, এই ছবিটির যে প্রচার, প্রসার, প্রোপাগান্ডা অতীতের সকল রেকর্ড ব্রেক করেছে। আর এই ছবিটিকে কেন্দ্র করে বিএনপির যারা নেতাকর্মী তারা কেউ সুবহানাল্লাহ, কেউ আলহামদুলিল্লাহ, তারপরে নেতা আসবেন, নেতার মতো এরকম মানবিক নেতা আর নেই, তারপর মানে যত রকম প্রশংসা আছে সেই প্রশংসা সবাই করছে। এবং এই যে বিড়ালটি, আমার কাছে মনে হচ্ছে যে জনাব তারেক রহমান সাহেবের একাধিক বিড়াল রয়েছে। এই বিড়ালটি অন্য একটা বিড়াল। এখন এটা কি তার মেয়ের বিড়াল, না ভাবির বিড়াল, না তার নিজের বিড়াল হতে পারে। বাসায় ৪-৫টি বিড়াল থাকে। আমার যে জ্যেষ্ঠ সন্তান, বড় ছেলে, সেও ভীষণ রকম বিড়াল প্রেমী, মালয়েশিয়াতে থাকে। তো ওর ৪টে বিড়াল আছে ঘরের মধ্যে। তো সে নিজে খাক বা না খাক, এই বিড়াল ৪টিকে সে খাওয়াবে। এর মধ্যে একটা বিড়াল, সে দুষ্টুমি করতে গিয়ে সে ২০ তলা না ২৫ তলার উপর ওদের বাসা, সেখান থেকে পড়ে মারা গেছে। এটা নিয়ে হোল ফ্যামিলি, মানে আমার ছেলে, ছেলের বউ, এরপর ওদের যে বাকি ৩টা বিড়াল, তারা অনেক দিন এখানে যাকে বলা হয় কষ্ট পেয়েছে। তো যারা পশুপ্রেমী, এই প্রেম নিয়ে মানে কটাক্ষ করার 1% কোনো সুযোগ নেই। আমার এক বন্ধু আছে, সেও ভীষণ বিড়াল প্রেমী। সে বিড়ালের সঙ্গে যাকে বলা হয় আপনি আপনি করে কথা বলে, কেমন আছেন আপনি, ইত্যাদি ইত্যাদি। এবং বাসায় বিড়ালের জন্য তার যে কী আয়োজন, বিড়ালের জন্য দোলনা, বিড়ালের জন্য ঘুমানোর জায়গা, খেলার জায়গা, বিভিন্ন জায়গাতে ক্যাট ফুড দিয়ে দেওয়া। এবং সেই বিড়ালটা সে মোটা তাজা হয়ে এমন একটা অবস্থায় আছে, আপনার তাকে দেখলেই মনে হবে যেন এই একটা রাজাবাসার মতো সে বাসায় আছে। তো হঠাৎ করে আমার সেই বন্ধুর মনে হলো যে তার বিড়ালটা নিঃসঙ্গতায় ভুগছে, সে আর একটা দুষ্টু বিড়াল নিয়ে এলো তাহার সঙ্গী হিসেবে। তো সেই দুষ্টু বিড়ালটা আবার কদিন পরে পালিয়ে গেল। পালানোর পরে তো সেই বাসায় রীতিমতো গজব নাজিল হয়ে গেল। তারপরে আমার সেই বন্ধুর ছেলেমেয়েরা তারা বিজ্ঞাপন দিল। বিজ্ঞাপন দেওয়ার পর ৫,০০০ না ১০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করলো। পাশের বাড়ির দারোয়ান সেটার খোঁজ দিল। এরপর সেই বিড়ালটা আনা হলো। আমার বন্ধু খুব কষ্ট পেলেন, যাকে আমি এত আদর করি, তার সঙ্গে অভিমান করে তিনি ৩ দিন কথা বললেন না, আদরই করলেন না, যে এত বড় মুনাফিক, বেঈমান। তো এরকম প্রাণী নিয়ে যাকে বলা হয় মানুষের পার্সোনাল একটা ফিলিংস থাকে। তো সেই দিক থেকে তারেক রহমান সাহেবের এই ফিলিংস, এটাকে আপনি শ্রদ্ধা করতে না পারেন, কিন্তু অশ্রদ্ধা করার কোনো কারণ আমি নেই। দ্বিতীয়ত হলো তার এই যে বিড়াল প্রেম, এটাকে তিনি ওন করেন। জীবনের তার যে ভালো লাগা যে বিষয়গুলো রয়েছে, সেই ভালো লাগা বিষয়গুলোর সঙ্গে আবার তিনি এই জিনিসগুলো ওন করেন। ওন করার কারণেই তিনি তার ফেসবুক পেজ থেকে এটা শেয়ার করেছেন। আর তার যাকে বলা হয় সংগঠন বিএনপি আবার এই একই ছবিটা তাদের যে অফিসিয়াল পেজ রয়েছে সেখান থেকে শেয়ার করা হয়েছে। এর মধ্যে সমস্যা তৈরি হয়ে গেছে অন্য বিষয়গুলো নিয়ে। সেটা হলো, যারা তারেক রহমান সাহেবকে ভালোবাসেন, বিএনপিকে যারা ভালোবাসেন, তারা তো এরকম আমি যে কথাগুলো বললাম এরকম ইতিবাচক কথা বলবেন। কিন্তু এখানে বিএনপির যারা প্রতিদ্বন্দ্বী, তাদের মধ্যে কতগুলো মনস্তাত্ত্বিক সমস্যা দেখা দিয়েছে। সেই মনস্তাত্ত্বিক সমস্যাগুলো হলো এই যে, যেহেতু বিড়ালের এই বিষয়টি খুব ইতিবাচক হিসেবে এসেছে, আর এই ছবিটা যেহেতু ভাইরাল হয়ে গেছে, আর এই ছবিটাতে যে ধরনের লাইক এবং কমেন্ট পড়েছে, এটা প্রতিপক্ষর যাদের মনে আগুন ধরিয়ে দিয়েছে। এখন তারাও চাইবে তাদের যারা নেতা নেত্রী রয়েছে তাদেরকে পশুপ্রেমী বানানোর জন্য, মানবিক বানানোর জন্য,
এবং এইভাবে তাদেরকে আরও একটা ছবির মাধ্যমে ভাইরাল করে দেওয়ার জন্য। আমাদের এই সমাজে এখন মানে ফেসবুকে লাইক, কমেন্ট পাওয়ার জন্য, ইউটিউবে ভিউ পাওয়ার জন্য মানুষ যে সকল পাগলামি করে, যে সকল নিষ্ঠুরতা অবলম্বন করে, আগে নিজের ছেলেকে পিটিয়ে ভিডিও বানিয়ে সে ভিউ পাচ্ছে, সেই মহিলাকে গ্রেপ্তার করা হচ্ছে, এরকম। তো কাজেই এই যে তারেক রহমান সাহেবের যে বিড়ালের এই ছবিটি বা বিড়ালের লেজকে আদর করা যে ছবিটি, এটা যেভাবে ভাইরাল হয়েছে সেক্ষেত্রে বিএনপির যারা প্রতিপক্ষ তারাও তো চাইবে। এখন সেক্ষেত্রে ধরুন জামাতের আমির, তাকে যদি এরকমভাবে মানবিক করার চেষ্টা করা হয় এবং সেখানে সঙ্গত কারণে জামাতের আমিরের সঙ্গে যদি একটা খুব সুন্দর একটা উটের ছবি, একটা ইসলামাইজেশন, মরুভূমি, বেদুইন, যেভাবে হজরত উমর উটের পিঠে সাওয়ার হয়ে তিনি জেরুজালেম দখল করেছিলেন, তো ওইরকম একটা ভাইব, ইসলামিক একটা ভাইব তোলার জন্য জামাতের আমির বা জামাতের আমিরই এই মুহূর্তে সবচেয়ে যোগ্য ব্যক্তি, তাকে কেন্দ্র করে যদি এরকম আরব দেশের একটা উটের ছবি দিয়ে এরকম একটা ছবি তোলা হয়, উট তাকে আদর করছেন বা তিনি উটকে আদর করছেন। উট তো ভীষণ রকম একটা অ্যাডোরেবল প্রাণী। আপনারা যারা মরুভূমিতে থাকেন তারা জানেন যে ভীষণ রকম অ্যাডোরেবল মানে আদরণীয় প্রাণী। এরা প্রভু ভক্ত এবং প্রভুর জন্য জীবন দেয় এবং তাদের যে ধৈর্য সহ্য শক্তি, এটা বিড়ালের মতো না। বিড়াল খালি ফ্যাস ফ্যাস করে, আপনি বিড়ালকে বুকে নিলেন, ও সুযোগ পেলে আপনাকে একটা খামচি দেবে, কামড় দেবে, ম্যাও করে একটা শব্দ করবে। উট কিন্তু সেই কাজ করে না। উট অসাধারণ, মানে উটের সঙ্গে যদি আপনার বন্ধুত্ব হয়ে যায়, উটের বন্ধুত্বে আপনি পাগল হয়ে যাবেন। তো সেক্ষেত্রে জামাতের আমির যদি এরকম একটা উট নিয়ে একটা ছবি তিনি পোস্ট করেন এবং জামাতের যে বট বাহিনী রয়েছে, ইন্টারনেটে রয়েছে, তারা যদি টার্গেট করে যে ওই বিড়ালের ছবি যদি ৩ লাখ লাইক হয়ে থাকে বা ৪ লাখ লাইক হয়ে থাকে, এটাকে তারা ৫ মিলিয়ন বা ১০ মিলিয়ন, ৫০ লাখ বা ১ কোটি তারা লাইক সংগ্রহ করবে এবং তাদের তো যে পেজগুলো রয়েছে, মিজানুর রহমান আজহারির যে পেজ রয়েছে, আহমদুল্লাহর যে পেজ রয়েছে, এখানে একটা ছবি দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা শেয়ার করার সঙ্গে সঙ্গে সেখানে সেটা ৪-৫ লাখ লাইক চলে আসে কয়েক ঘন্টার মধ্যে। তো এটা যদি তারা করেন তাহলে কি হবে সেটা পরে বলব। তার আগে অন্য যারা আছে যেমন এনসিপি, এখন এনসিপির যারা বিপ্লবী লোক রয়েছেন, তো তারা চিন্তা করলেন যে না ঠিক আছে, আমরা হাসনাত সার্জি যারা আছেন তারা, আমরা জার্মান শেফার্ডকে নিয়ে একটা ছবি তুলব। এর কারণ হলো কুকুরদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত ভ্যানগার্ড হলো জার্মান শেপার্ড। তারা মালিকের জন্য জীবন দেয়, তারা দেশ জাতির জন্য জীবন দেয়, প্রভু ভক্ত। তো কাজেই বিড়াল বা উট মানে এর চাইতে, যেহেতু এখন আমরা যে সৈনিকের ভূমিকা পালন করছি, সেক্ষেত্রে আমাদের জন্য জার্মান শেফার্ড একটা সিম্বল হতে পারে। এবং তারাও কিন্তু ইন্টারনেটে যথেষ্ট জনপ্রিয়, ভীষণ রকম জনপ্রিয়, এবং তাদের সেই পেজ থেকে যদি এটি প্রমোট করা হয়, তাসনিম যারা যদি আবার সার্জিস এবং হাসনাতের দুইজনের ২ হাতে ২টো জার্মান শেপার্ড, তো সেই জার্মান শেপার্ড নিয়ে তারা বলল ভারতীয় আধিপত্যকে আমরা মোকাবেলা করব। সেই জার্মান শেপার্ড হাতে নিয়ে বলল যে আমরা সেই আরাকান আর্মিকে মোকাবেলা করব, আমরা আওয়ামী লীগকে মোকাবেলা করব, ছাত্রলীগকে মোকাবেলা করব। মুহূর্তের মধ্যে দেখবেন যে সেটা রীতিমতো ভাইরাল হয়ে গেছে। তারপরে চরমোনাই পীর সাহেব তিনি তো বসে থাকবেন না, তিনি বলবেন যে ঠিক আছে, আমরা ওই সমস্ত উটেও যাব না, তারপরে জার্মান শেপার্ডও যাব না, বিড়ালের মধ্যেও যাব না, আমরা কবুতর নিয়ে অথবা ময়ূর নিয়ে ছবি তুলব। এবং কবুতর মক্কা মদিনাতে খুবই জনপ্রিয় এবং সেখানে যে কবুতর বলা হয় সেই মানে যে যাদেরকে জালালি কবুতর না কি কবুতর বলা হয়, এটা একটা অদ্ভুত জিনিসগুলো আমরা মক্কা মদিনায় দেখেছি যে এরা বাইতুল্লাহ শরীফের মধ্যে দৌড়াদৌড়ি করে, তারপরে মসজিদে নববীর মধ্যে শত শত কবুতর যায়, কিন্তু এরা কখনো পায়খানা মলমূত্র ত্যাগ করে না বাইতুল্লাহ শরীফে, কাবার মধ্যে। আমি কখনো দেখিনি, হয়তো কেউ হয়তো দেখতে পেরেছেন কিনা। অনেক সময় অনেক কবুতরকে দেখা যায় যে তারা ওই যারা বাইতুল্লাহ শরীফ মানে খানায় কাবা ওটা তাওয়াফ করেন, সেই তাওয়াফের যে জায়গাটি রয়েছে সেখানে বেশ কয়েকটা ছবি দেখা গেছে যেখানে কবুতররা সেজদা দেয়। তো এরকম কোনো জালালি কবুতর, অলৌকিক কবুতর, মক্কা মদিনার কবুতর, সেগুলো এবং এগুলো এখন অনেক পোষা কবুতর পাওয়া যায় যেগুলো কমান্ড ফলো করে, আপনার ঘাড়ের উপর বসবে, মাথার উপর বসবে, এবং সাদা ফকফকে অসাধারণ কতগুলো কবুতর আছে। তো এগুলো নিয়ে যদি পীরে চরমোনাই
তিনি ছবি তুলেন এবং বলার চেষ্টা করেন যে এটি মানে এটা অলৌকিক প্রাণী, শান্তির দূত। আমরা অশান্তি চাই না। আমরা বা যাকে বলা হয় এই কবুতরকে প্রতীক হিসেবে নিলাম বা ময়ূরের সঙ্গে আমরা একটা ছবি তুললাম। তাহলে বোঝার চেষ্টা করে যে এই আগামী দিনে যদি দেখা ভীত সন্ত্রস্ত এবং কম্পমান, এবং তাদের স্লোগান আসলে কোনো স্লোগানই ছিল না। অনেকটা একবার দুইবার করে জয় বাংলা বলতো বা জয় বঙ্গবন্ধু বলতো। শেখ হাসিনার নাম ৩ মাস আগে আসলে এভাবে শোনা যায়নি। কিন্তু ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে যে একদিন দুই দিন পরপরই ঢাকার রাজপথে মিছিল হচ্ছে। দেশের অনেক গুরুত্বপূর্ণ স্থানে আওয়ামী লীগের মিছিল হচ্ছে এবং সেখানে অনেকটা জঙ্গি কায়দায় শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তাকে স্বাগত জানিয়ে যেভাবে আওয়ামী লীগের মিছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তার চেয়ে ঝড়ো গতিতে এখন মিছিল করার চেষ্টা করা হচ্ছে। এবং এই মিছিলটা হলো যারা করছে, কখনো মশাল জ্বালিয়ে রাতে করছে, কখনো দিনের বেলায় করছে, কখনো জনসমাবেশে করছে, এবং তারা প্রথম দিকে মুখে কাপড় দিত, মাস্ক পরতো, ইদানিং তারা ঠিক সেই মাস্কও পরছে না। বিশেষ করে গত শুক্রবারে জুমার পরে বেশ কয়েকটি জায়গাতে যে মিছিল হয়েছে, এই মিছিল বেশ যাকে বলা হয় স্বতঃস্ফূর্ত ছিল, ভয় জাগা নিয়েছিল এবং অনেকটা ঝড়ের গতিতে বহু সংখ্যক মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছে। সেখানে যে সকল স্লোগান হয়েছে, ঠিক ৮০-র দশকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় মিছিলে যে স্লোগানের গতি ছিল, উত্তাপ ছিল, ঠিক ওই রকম একটা উত্তাপ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এখন এই সকল জিনিস কেন করা হচ্ছে? আওয়ামী লীগ কি খুব দ্রুত রাজনীতিতে ফিরে আসছে? শেখ হাসিনা কি বাংলাদেশে টুস করে ঢুকে পড়বেন? কিংবা তিনি কি সামনের নির্বাচনে অংশগ্রহণ করবেন অথবা নির্বাচন বানচালের চেষ্টা করবেন বা করছেন? ভারত আওয়ামী লীগকে নিয়ে কী চিন্তা ভাবনা করছে? এই সকল বিষয় আমরা আসলে আলোচনা করতে চাচ্ছিলাম না। প্রথম থেকে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এবং এখনও মনে না হওয়ার কোনো কারণ নেই। সেটা হলো যে সাধারণত যারা এভাবে পরাজিত হয়, রাজনৈতিকভাবে পরাজিত হয়, খুব একেবারে ব্যতিক্রম যদি কোনো ঘটনা না ঘটে তাহলে তাদের ফিরে আসার সম্ভাবনা নাই বললেই চলে, বা ফিরে এলো বহু বছর পরে তারা রাজনীতিতে পুনর্বাসিত হয়। আর আমাদের দেশের যে রাজনীতি, সেই আমাদের দেশের রাজনীতিতে কোনো একটি বড় রাজনৈতিক দল যখন অধঃপতিত অবস্থায় পড়ে তখন সেখান থেকে আসলে ফিরে আসে না। আমাদের দেশে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের পরাজয় দেখেছি, ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ। মুসলিম লীগের পতন আমরা দেখেছি, আর ঘুরে দাঁড়াতে পারেনি। তারপর এরশাদের অবস্থা তো দেখতে পাচ্ছেন, জাতীয় পার্টি এখন মানে মরে মরে অবস্থা। এর বাইরেও আরেকটি খুব বড় পার্টি ছিল আমাদের দেশে, খেলাফতে রব্বানী পার্টি। সেই খেলাফতে রব্বানী পার্টিও তাদের পতন হয়েছিল 1954 নির্বাচনের পর। এর বাইরে কৃষক শ্রমিক প্রজা পার্টি, শেরেবাংলাকে ফজলুল হকের প্রজা পার্টি, এই পার্টিও বেশ কিছুদিন নীরবে থাকার পর 1954 আবার নতুন করে এটি ফিরে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারেনি। তো সেক্ষেত্রে সেই সমীকরণ ধরে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন, ফিরে আসা, যারা খুব সাধারণ চিন্তাভাবনা করেন আমারই মতন করে, তারা চিন্তা করেছেন যে না, এটা সম্ভব নয়। কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে, সবাইকে অস্থির বানিয়ে, অনেকের মনে আতঙ্ক সৃষ্টি করে আওয়ামী লীগ যেভাবে রাজপথে তাদের উপস্থিতি জানান দিচ্ছে, যেভাবে দিল্লি থেকে হুমকি দিচ্ছে, যেভাবে লন্ডনে বসে নড়াচড়া করছে, যেভাবে আমেরিকাতে বসে তারা ডালপালা ঝাঁকাচ্ছে, যেখানে সিঙ্গাপুর, ব্যাংকক, দুবাই, তাদের হাজার হাজার মানুষ ব্যাগ গোছাচ্ছে বাংলাদেশে ফিরে আসার জন্য, তা রীতিমতো বাংলাদেশের অনেকের মনে ঝড় তুলেছে, অনেকের নিদ মানে ঘুম হারাম করে দিয়েছে এবং পুরো প্রশাসন যন্ত্রকে রীতিমতো অস্থির বানিয়ে ফেলেছে।
যেখানে আমাদের প্রশাসন এই মুহূর্তে বিশেষ করে পুলিশ বাহিনী, সেনাবাহিনী তারা রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করতে রীতিমতো হিমশিম খাচ্ছে। ছোট্ট একটা মব তৈরি হলে সেখানে পুলিশ, সেনাবাহিনী রীতিমতো ১০ ঘাটের পানি তারা খেয়ে ফেলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক নাগাড়ে মারামারি হলো স্থানীয় জনগণের সঙ্গে। তো সেখানে ঘটনা ঘটার অনেক পরে সেখানে পুলিশ গেল বা মিলিটারি গেল। ইতিমধ্যে টিচাররা কান্নাকাটি করলো, ছাত্ররা কান্নাকাটি করলো, কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে এরকম একটা পরিস্থিতি সেখানে তৈরি হলো না। এরপরে আপনি যদি অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের বাসার কথা চিন্তা করেন, সেখানে ৪-৫ জন লোক মব করলো বা ১০-১২ জন। তো সেই মবের সময়টিতে সেনাবাহিনী আসলেন, তারা দাঁড়িয়ে দেখলেন, তারপরে পুলিশ আসলেন, পুলিশের কর্মা যারা কর্মকর্তা তারা মবকারীদেরকে খুব বুঝালেন, নানাভাবে বুঝালেন যে বাবারে সোনারে, আমরা তোমার বাবার মতো এই ভাষায় আসলে গালাগালি করে না, এই সমস্ত সাউয়া মাউয়া এগুলো বলা ঠলা আসলে ঠিক না, এটা কোনো ভদ্রজনের ভাষা না, তোমরা যদি এই ভাষায় গালাগালি করো আমরা আসলে মুখ দেখাবো কি করে। কিন্তু তারা ঠিক সেই কথা শুনল না। তো যাই হোক, তো এরকম একটা ছোটোখাটো মব নিয়ে আমাদের দেশে যা কিছু হচ্ছে, এবং সর্বশেষ যে সবচেয়ে যাকে বলা হয় বিব্রতকর যে মবটি, সেটা হলো রাজবাড়ির গোয়ালন্দে নুরা পাগলার মব। তো নুরা পাগলার কবরের সঙ্গে যে আচরণ করা হলো, তার লাশের সঙ্গে যে নির্মমতা দেখানো হলো, এটা প্রশাসন পারেনি। অনেক চেষ্টা করেছে পুলিশের গাড়ি ঘোড়া ভেঙে একদম চুরমার করে দেওয়া হয়েছে। তারপর জাতীয় পার্টির অফিস রক্ষা করার জন্য প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করলো। তারা নুরুল হক নুরুকে খুব বেদম প্রহার করলো। তারপর গণ অধিকার পরিষদের অফিস, সেখানে তারা বলতে গেলে ভাঙচুর না করলেও ঠিক সেই অফিসে প্রশাসনের কর্তা ব্যক্তিরা ধাওয়া করলেও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে সেই অফিসে তারা তল্লাশি করলো, অনেককে বাথরুম থেকে বের করলো, কিন্তু মব বন্ধ করা গেল না। জাতীয় পার্টির অফিস কয়েক দফা, 2 দফা না 3 দফা ভাঙচুর হলো, অগ্নিসংযোগ হলো, এবং এখন সেই জাতীয় পার্টির যারা লোকজন তারা শত চেষ্টা করেও ঠিক দোয়া ইউনুস পেলেও নিজেদেরকে রক্ষা করতে পারছে না। অন্যদিকে কয়েকদিন আগে ৭১ মঞ্চ নামে একটি সংগঠন, তারা যে রিপোর্টার্স ইউনিটিতে একটি সেমিনার আয়োজন করেছিল, সেখান থেকে ১৭ জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ। আর যারা মব করেছে তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত একটা টু শব্দ উচ্চারণ করতে পারেনি। সর্বশেষ আজকের এই ভিডিও যখন করছি, তখন বঙ্গবীর কাদের সিদ্দিকীর টাঙ্গাইলের বাড়িতে কে বা কারা মব করেছে, হামলা করেছে, তার বাড়ির গ্লাসগুলো ভেঙে দিয়েছে, তার গাড়ির গ্লাস ভেঙে দিয়েছে, এবং টাঙ্গাইলের মতো জেলা শহরে যেখানে সিদ্দিকী পরিবারের রাজত্ব অর্ধ শতাব্দীর চেয়েও বেশি সময় ধরে, তারও বেশি, সেই ১৯৬০ থেকে যখন লতিফ সিদ্দিকী ওই অঞ্চলে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, জামালপুর, তারপর নেত্রকোনা, ওই অঞ্চলগুলোতে যখন একচেটিয়া কিশোরগঞ্জ তাদের রাজনৈতিক আধিপত্য ছিল, লতিফ সিদ্দিকীর আধিপত্য, সেই কাদেরিয়া বাহিনীর আধিপত্য, মুক্তিযুদ্ধ পরবর্তী সময় সিদ্দিকী পরিবারের আধিপত্য, সব মিলিয়ে কত বছর, ১৯৬০ সন ধরেন, 1960 থেকে আজ অবধি। তো এই সময়টিতে তাদের বাড়িতে এইভাবে হামলা করবে, তারপরে বাড়িঘর ভাঙচুর করবে, এটা আসলে টাঙ্গাইলবাসী কখনো কল্পনা করেনি। কিন্তু বর্তমান যে মবের যুগ চলছে, সেই যুগে মবকারীরা এতটা শক্তিশালী, সেখানে থানা পুলিশ বিষয়টা দেখছে আর ভাবছে, তদন্ত করছে আর চিন্তা করছে, তারপর নিজেরা গোপনে প্রকাশ্যে বৈঠক করছে কি করা যায়। তো এরকম একটি সামাজিক চিত্র, রাজনৈতিক চিত্র, অর্থনৈতিক চিত্র, যেখানে দোদুল্যমান, যেখানে নির্বাচন নিয়ে, তারেক রহমান সাহেবের বাংলাদেশ আগমন নিয়ে, তারপর পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে, জামাতের হুমকি, চরমোনাইয়ের যে ঐক্য, বিএনপির যে নির্বাচন সম্পর্কে আশা এবং আকাঙ্ক্ষা, স্বপ্ন, সব মিলিয়ে পুরো দেশ যখন
উত্তাল, স্বপ্নের জগতে উত্তাল, ঠিক সেই সময়টাতে এ কেমন আওয়াজ? এই আওয়াজ আসছে দিল্লি থেকে। তারা সেখানে বাংলাদেশ বিরোধী বিশাল সমাবেশ করছে। ৩ ঘন্টা ৪ ঘন্টা নাকি বসে সেখানে সভা সমিতি সেমিনার করছে বাংলাদেশের বিরুদ্ধে। সেগুলো আবার বাংলাদেশের পত্র-পত্রিকা বলতে গেলে সেটা ধারাবাহিক রিপোর্ট করছে, কিন্তু কোনো অবস্থাতে আওয়ামী লীগ বা দিল্লির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। জাপানের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা, প্রায় ১০০ বছরের অধিক সময় ধরে পুরো এশিয়ার সবচেয়ে নামকরা পত্রিকার মধ্যে যে পত্রিকাটি জায়গা করে নিয়েছে, সেই পত্রিকাতে বাংলাদেশ সম্পর্কে খুবই নেতিবাচক রিপোর্ট ছাপা হচ্ছে এবং প্রকারান্তে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গুণগান করে তাদেরকে বাংলাদেশে ঢুকানোর যে চেষ্টা করা হচ্ছে টোকিও থেকে। এত কিছুর পরে যখন হঠাৎ করে রাস্তায় জয় বাংলা স্লোগান শুরু হয়ে যায়, জয় বঙ্গবন্ধু স্লোগান শুরু হয়ে যায়, শেখ হাসিনার পক্ষে স্লোগান শুরু হয়ে যায়, তখন এটা কিসের আলামত? কেন এরকম হচ্ছে? এই কাজ কেন আওয়ামী লীগ করছে? এটা আমার মাথায় আসে না। আমার বক্তব্য হলো যে এত ভয় দেখানোর দরকারটা কি? তোমরা যদি পারো তাহলে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়ে বাংলাদেশে আসো, রাজনীতি করো। আমাদের দেশে কোর্ট আছে, কাছারি আছে, যেখানে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী যারা গ্রেপ্তারকৃত অবস্থায় রয়েছেন তাদের বিচার চলছে। তো তোমাদের যদি সাহস থাকে তাহলে তোমরা বাংলাদেশে এসে কোর্ট কাছারিতে আত্মসমর্পণ করো, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মান জানাও, অথবা তাদেরকে চ্যালেঞ্জ করো। কিন্তু কথা নাই বার্তা নাই, হঠাৎ করে একটা ঝটিকা মিছিল, কথা নাই বার্তা নাই দিল্লি থেকে একটা অডিও ক্লিপ পাঠানো, কথা নাই বার্তা নাই জয়শঙ্করকে দিয়ে বা দিল্লির সাউথ ব্লককে দিয়ে একটা বিবৃতি দেওয়া। এরপর আবার নরেন্দ্র মোদী সেখানে রাশিয়ান প্রেসিডেন্ট, তারপর চীনের প্রেসিডেন্ট তাদের সঙ্গে গিয়ে বৈঠক করে সেই ছবি দিয়ে আবার আওয়ামী লীগের লোকজন নানা রকম ন্যারেটিভ তৈরি করে, ইউটিউবে নানা রকম বক্তব্য দেয়। এইগুলো আসলে আওয়ামী লীগের নিষ্ঠুরতা প্রমাণ করে। তাদের হৃদয়ে কোনো মায়াদয় আছে বলে আমার কাছে মনে হয় না। এর কারণ হলো তারা যাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে তাদের প্রতি যদি তাদের ন্যূনতম মায়া থাকতো, দয়া থাকতো, তাহলে তারা এই কাজগুলো করতে পারতো না। এর কারণ হলো কাউকে অত্যাচার করা, জুলুম করা এটা এক ধরনের জিনিস, কিন্তু কাউকে ভয় দেখানো কিন্তু ভীষণ রকম একটা বদমাইশি, ভীষণ রকম একটা দুষ্টুমি এবং ভীষণ রকম একটা যাকে বলা হয় নীতি গরহিত কাজ। ভয় দেখানো কবিরা গুনাহ। তাও আওয়ামী লীগ কেন এখন ভয় দেখাচ্ছে? তারপরে দ্বিতীয়ত হলো যে পারলে যুদ্ধ করো, না পারলে আত্মসমর্পণ করো, কিন্তু সমাজে কেন অস্থিরতা তৈরি করবা? একটা গুপ্ত সংগঠনের মতো এই যে কাজগুলো করা হচ্ছে। আমরা জামাত ইসলামীকে খারাপ বলতাম আওয়ামী লীগের জামানাতে, জামাতও তো কখনো এই কাজ করেনি। তারা তো এই পুরো ১৫টি বছর ধরে কত ধৈর্য সহকারে, শৌর্য সহকারে ম্যাটিকুলাসলি নিজেদেরকে সংগঠিত করেছে। তারপরে সময় এবং সুযোগ বুঝে তারা এমনভাবে আত্মপ্রকাশ করেছে যে আওয়ামী লীগের তখন আর কোনো গত্যন্তর ছিল না পালিয়ে যাওয়া ছাড়া। তো সেইভাবে আপনারা যদি পারেন কিছু একটা করেন, তা না করে এই সকালে একটা মিছিল, বিকেলে একটা মিছিল। এমনি আমাদের কত সমস্যা, আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না, আমাদের আইনশৃঙ্খলার অবস্থা ভালো না, চারিদিকে মব হচ্ছে, তারপরে আমরা কোনো কিছুতেই স্বস্তি পাচ্ছি না। এর মধ্যে আপনারা যে অস্থিরতা তৈরি করছেন, আপনাদের একেবারে বিবেক বুদ্ধি যতটুকু ছিল ক্ষমতায় মানে থাকা অবস্থায়, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তাদের আপনাদের সেই বিবেক বুদ্ধি কোন পর্যায়ে নেমে আসছে যা আমরা এখন ভাষায় প্রকাশ করতে পারছি না। এবং আপনারা এই যে মবগুলো করছেন, এই মবের সাথে যে আপনাদের সংযোগ নাই এ কথা কিন্তু বলা যাচ্ছে না। ওই যে দেখুন নুরা পাগলা দৌলতদিয়াতে যে তার লাশের সঙ্গে খারাপ আচরণ করা হলো, তার লাশ পুড়িয়ে দেওয়া হলো, সেখানে ৩৫০০ আসামি, সেই আসামির মধ্যে পুলিশ ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১০ জন না ১১ জনকে গ্রেপ্তার করেছে। তাহলে আপনি বোঝার চেষ্টা করুন যে আপনারা নুরা পাগলাকেও ছাড়েন নাই। তাদের মধ্যে থেকেই মুসলিনী তৈরি হয়ে যায়, কিংবা অন্য কোনো স্বৈরাচারী শাসক দেশে এবং বিদেশে। শেখ হাসিনার ১৫ বছরের যে কর্তৃত্ববাদী শাসন, সেই শাসনে
দেশের যে সকল রাজনৈতিক ইনস্টিটিউশনগুলো ছিল এটা নিঃসন্দেহে ভেঙে গিয়েছে। যারা রাজনৈতিক প্রতিপক্ষ ছিল জামাত, বিএনপি, এই দলগুলো, বিশেষ করে এই দুটো দল এবং একই সঙ্গে শেখ হাসিনার সঙ্গে যারা ছিলেন, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, এই দলগুলো তাদের ব্যক্তিত্ব হারিয়েছিল এবং অতিমাত্রায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল এবং অতিমাত্রায় সরকার নির্ভর হয়ে পড়েছিল। ফলে কি হলো, রাজনীতির ময়দানে যে রব, কলরব থাকা দরকার সেটি ছিল না। যেমন ধরুন 2012-13 সন পর্যন্ত বিএনপির যে ক্ষমতা ছিল, সেক্ষেত্রে বিএনপির একজন এমপি হন বা বিএনপির একজন শীর্ষ নেতা হন, তারা মানে রীতিমতো সমাজে প্রভাবশালী ছিলেন 12-13-14 সন পর্যন্ত, এমনকি 18-19 সন পর্যন্ত। আওয়ামী লীগ প্রাণান্ত চেষ্টা করেছে মামলা দিয়ে, মোকদ্দমা দিয়ে একের পর এক অনার সৃষ্টি তৈরি করার জন্য, কিন্তু 2018-র পরে পরিস্থিতি যেভাবে অবনত হয়েছে অতটা কিন্তু 2009 থেকে 14 পর্যন্ত ছিল না। তো আওয়ামী লীগের যে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, এটা 2009 থেকে 2014 পর্যন্ত যদি এটার নম্বর দেন 10, এটা ডবল হয়ে গেছিল 2014 থেকে 18, অর্থাৎ 20 হয়ে গিয়েছিল। আর 2018 থেকে 24 পর্যন্ত বা পতনের আগ পর্যন্ত এটা মানে ডিক্টেটরশিপ বা স্বৈরাচারী বা ফ্যাসিজম বলতে যা বোঝায়, এটার অলমোস্ট গ্রেডিংয়ে 60% গ্রেডিংয়ে তারা চলে গিয়েছিল। আর এই কাজগুলো যুগপৎভাবে হয়েছিল জামাতের কারণে, বিএনপির কারণে, আওয়ামী লীগের কারণে, পুলিশের কারণে, মিলিটারির কারণে, বিচার বিভাগের কারণে, এবং সবাই যার যার অবস্থান থেকে প্রথমত নিজেদের প্রতি জুলুম করেছে, আর দ্বিতীয়ত অপরের উপর জুলুম করেছে। আওয়ামী লীগ যদি জানতো যে বিএনপিকে দুর্বল করলে বা জামাতকে দুর্বল করলে তার কি ক্ষতি হবে, বিএনপি অবশ্যই সেই কাজটি করতো না। আবার এখন বিএনপি যদি জানতো যে জামাত দুর্বল হলে এবং তাদের শক্ত প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগ না থাকলে, রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টি না থাকলে তাদের জন্য কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে, এটা যদি তারা বুঝতে পারতো তাহলে তারা রাজপথে নেমে সবার আগে স্লোগান দিত, নির্বাচনের আগে স্লোগান দিত, রাজনৈতিক সাম্যতা চাই, সকল দলের অধিকার চাই, এটা তারা সবার আগে বলতো। এনিওয়ে, যেটা বিএনপি বুঝতে পারেনি বা ক্ষমতায় থাকতে যেটা আওয়ামী লীগ বুঝতে পারেনি, তার পরিণতিতে এখন রাজনীতিতে যে ভয়াবহ দুর্ভিক্ষ চলছে, সেই দুর্ভিক্ষের কারণে সকল রাজনৈতিক দলগুলো রীতিমতো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ঘোরাফেরা করছে। বাংলাদেশের রাজনীতিতে এখনকার যে বাস্তবতা, টিল নাও, আজকের দিনের যে বাস্তবতা, সেখানে প্রধান 3টি রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। 4 নম্বর রাজনৈতিক দল হলো যাকে বলা হয় জামাত। আর এনসিপিকে যদি আপনি রাজনৈতিক দল হিসেবে ধরেন, আপনার মতো ধরতে পারেন, কিন্তু ভোটের রাজনীতিতে তারা এখনও কোনো নম্বরের মধ্যে পড়েনি, কোনো নম্বরের মধ্যে পড়েনি। তাদের অবস্থান ধরুন গণ অধিকারের নুরুল হক নুরুর যে অবস্থান, কিংবা ধরুন ববি হাজ্জাজ, কিংবা ধরুন জুনায়েদ সাকি, এই পার্টিগুলোর যে অবস্থা, ঠিক ওইরকম একটি অবস্থায় তারা রয়েছে। এমনকি বাসদ কিংবা সিপিবি, এই পর্যায়েতেও এনসিপি এখন পর্যন্ত যেতে পারেনি। কিন্তু রাজনীতির দুর্ভিক্ষের কারণে আমরা কি মনে করছি, আমরা জামাতকে ফুলিয়ে ফাঁপিয়ে একেবারে বিএনপি এবং আওয়ামী লীগের চাইতেও কয়েক গুণ বড় করে ফেলেছি। আর এনসিপিকে ফুলিয়ে ফাঁপিয়ে, মানে বলতে গেলে জামাত বড় না এনসিপি বড়, এটা নিয়ে এখন আমরা প্রশ্ন করছি। বিএনপি তো এখন জামাতের ধারের কাছেই নেই। এই যে আমাদের যে মন এবং মানসিকতা, এই মানসিকতার কারণে আমরা রাজনীতির কোনো সুষ্ঠু সমাধান দেখতে পাচ্ছি না, রাজনীতির কোনো পথ দেখতে পাচ্ছি না, রাজনীতি কোন দিকে যাবে এবং কোন পরিণতিতে গিয়ে শেষ হবে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। একইভাবে বিএনপি কিন্তু বুঝতে পারছে না।
ফলে বিএনপি সকালের বেলা উঠে আবহাওয়ার খবর পড়ে, রাজনীতির আবহাওয়ার খবর পড়ে। আপনারা যেভাবে ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, তারপরে পত্রপত্রিকা দেখেন, বিভিন্ন জায়গা থেকে যে খবরগুলো আসে ভেসে, এগুলো দেখার পরে দিনটি কেমন যাবে সেটা চিন্তা করেন। যেমন আজকের এই দিনের খবর হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা মার খাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই জোবরা গ্রামের অধিবাসীদের হাতে। পুলিশ এবং সেনাবাহিনী সেখানে যথাযোগ্য দায়িত্ব পালন করেনি, এটা নিয়ে নেটিজেন যারা রয়েছেন তারা অভিযোগ করছেন। আর এক পক্ষ বলার চেষ্টা করছেন কেন করবেন, পুলিশ এবং আর্মি কোনো কিছু করতে গেলেই তো তাদেরকে ট্যাগ দেওয়া হয় যে তারা স্বৈরাচারের দোসর, তারা অমুকের দোসর, অমুকের দোসর। এখন এখানে কোনো কিছু করতে গেলেই আবার যদি জনতাকে থামানো হয় তাহলে তারা বলবে যে এরা ছাত্রদের পক্ষ নিয়েছে। আবার ছাত্রদেরকে থামাতে গেলে ওই গ্রামবাসী বলবে তারা সেই যাকে বলে অমুকের পক্ষ নিয়েছে। তো এই অবস্থাতে আসলে প্রতিটি বাহিনীরই মনোবল কিন্তু ভেঙে গিয়েছে। তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, অ্যাকশনে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পর মুহূর্তে আবার তারা ফিরে যাচ্ছে। বুয়েটের ঘটনা একজন ডিসি, পুলিশের ডিসি, তিনি যথেষ্ট দায়িত্ব পালন করলেন, কিন্তু ছাত্ররা যখন তার পদত্যাগ দাবি করলো এবং পরিস্থিতি এতটা ঘোলাটে হয়ে উঠলো যে পুলিশ কমিশনার এসে ক্ষমা চাইতে বাধ্য হলেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার। বুঝতেই পারেন যে সেই যে পুলিশের উপকমিশনার ডিসি রমনা, তিনি ক্ষোভে দুঃখে তিনি একবার বলেই ফেললেন যে তার উচিত বিদেশে চলে যাওয়া, চাকরি ছেড়ে দিয়ে। এখন সে তো আর দ্বিতীয়বার এরকম কোনো অ্যাকশনে যাবে না। আবার এখানে মিলিটারি অ্যাকশনে যাক, মক বন্ধ করুক, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল যে জাতীয় পার্টির অফিস রক্ষা করার জন্য তারা যে সক্ষমতা দেখালো এবং সেখানে নুরু আহত হয়ে গেল। এখন সকল সেন্টিমেন্ট সেনাপ্রধান সেনাবাহিনীকে দায়ী করা শুরু করলো এবং এই বিষয়টি এখন এই মুহূর্তে খুব ভয়াবহ। এর কারণ হলো সেনাবাহিনী যখন দাঁড়িয়ে থাকবে, আশেপাশের মানুষ যদি বারবার বলে ভুয়া ভুয়া, টিটকারি করে, দু চারটা ঢিল ছুঁড়ে, আসলে সেনাবাহিনীর পক্ষে বিশাল জনগণের মব যে নিয়ন্ত্রণের সম্ভব নয়। আমরা সেটা দেখেছি সেই গোপালগঞ্জে। এখন যে অবস্থাটা এখন চট্টগ্রামে হচ্ছে, সমস্ত জনগণের মধ্যে যে ক্ষোভটা ছড়িয়ে পড়েছে, এই ক্ষোভ দমন করতে গেলে সেখানে গুলি করতে হবে। এখন গোপালগঞ্জে শেখ হাসিনার লোককে গুলি করা হয়েছে, বঙ্গবন্ধুর লোককে গুলি করা হয়েছে, আওয়ামী লীগের লোককে গুলি করা হয়েছে, কিন্তু জোবরা গ্রাম তো ডক্টর মোহাম্মদ ইউনূস, তার গ্রামের একটা পাখি মারা গেলে এই মুহূর্তে কী ধরনের পরিস্থিতি হতে পারে সেনাবাহিনীর লোকজন জানে। তো তারা এখন কি করবে বলেন? তো এই যে একটা অবস্থা, এই অবস্থা আপনি আমি গতকাল কল্পনা করতে পারিনি। এর মধ্যে কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম সত্য না মিথ্যা, ধানমন্ডিতে আওয়ামী লীগ মিছিল করেছে, ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তো এরকম প্রতিটি মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে, ঘটনা ঘটার পরে আমরা আজকের দিনটি কেমন যাবে, বাইরে বের হব কি না, কোনো কাজ হবে কি না, কোন রাস্তা খালি হবে, কোন রাস্তা জ্যাম হবে, আমরা ডে টু ডে যেভাবে আমাদের দৈনন্দিন সিদ্ধান্ত নিচ্ছি, বিএনপিকেও এভাবে দৈনন্দিন আজকে জামাতের মন কেমন, ডক্টর মোহাম্মদ ইউনূস কী চাচ্ছেন, এনসিপির লোকজন আসলে কী চাচ্ছেন, উত্তরপাড়া কী বলে, এগুলো নিয়ে বিএনপির যারা স্থানীয় নেতা তারা আবার লন্ডনে তারেক রহমান সাহেবের সাথে যোগাযোগ করেন, তার যারা অ্যাডভাইজার তাদের সাথে যোগাযোগ করেন, তারা কি বলেন, কি হুকুম দেন, নির্দেশনা দেন, সেগুলো নিয়ে আবার কথাবার্তা হয়। সব মিলিয়ে বিএনপি যে নিজের পায়ে দাঁড়িয়ে একটা সিদ্ধান্ত নেবে, এই জিনিসটি তারা পেরে উঠছে না, বা তারা করছে না, বা তারা করার মতো পর্যায়ে নেই। কিন্তু বাস্তবতা হলো যে তাদের এই দোদুল্যমানতার কারণে পুরো রাজনীতির অঙ্গনে যাকে বলা হয় দুর্ভিক্ষ শুরু হয়েছে। তারা মনে মনে এখন যে হুঙ্কারটি দিতে চান এবং তারা যে কাজগুলো করতে চান, এই হুঙ্কার এবং এই কাজগুলো যদি 2024 সনের সেপ্টেম্বর অক্টোবর মাসে তারা করতেন, তাহলে 2024 সনের ডিসেম্বর মাসে তারা নির্বাচন আদায় করতে পারতেন। কিন্তু 2025 সনে যে আশায় তারা এই কাজগুলো করেছেন, যে আতঙ্ক, যে ভয়, যে প্রেম, যে ভালোবাসায় তারা সরকারকে একটা সময় দিয়েছেন, সরকার সেটাকে একবারে এলোমেলো করে ফেলেছে। ধরুন চাল ডাল বা আম দুধ আলাদা আছে, যে কোনো একজন মানুষ ওটা একত্র করে ফেললো, চাল ডাল একত্র করে ফেললো। এখন কিন্তু রাতারাতি সেটা খিচুড়ি পাকানো ছাড়া আর কিছু করতে পারবেন না, বা আম দুধ গরম করে খাওয়া ছাড়া আর কিছু করতে পারবেন না। এখন এরকম পুরো রাজনীতিটা খিচুড়ি
মার্কা হয়ে গেছে, মানে জগা খিচুড়ি। শুধু চাল ডাল নয়, আলু পটল থেকে শুরু করে উস্তা যা কিছু রয়েছে সকল তরি তরকারি সব একত্র হয়ে গেছে। এবং সেই একত্র হয়ে যাওয়ার কারণে জগা খিচুড়ির মধ্যে যে রাজনীতি পড়ছে, রাজনীতির কোনো গতি প্রকৃতি বোঝা যাচ্ছে না। রাজনীতির যে টেস্ট বা স্বাদ বা আহ্লাদ এটাও নেই। রাজনীতির কোনো স্বপ্ন নেই। এখন যারা পূর্ণকালীন রাজনীতি করেন তাদের জন্য রাজনীতি রীতিমতো রাক্ষসে পরিণত হয়েছে। যারা এর মধ্যে পা দিয়েছেন এখান থেকে তারা বেরোতে পারছেন না এবং তারা একটি শঙ্কা অনুভব করছেন যে এখন যে কোনো একটা বিপর্যয় যদি হয়, অর্থাৎ বিএনপি যদি ক্ষমতায় চলে আসে জামাতের কী হবে, জামাত এনসিপি যদি ক্ষমতায় চলে আসে তাহলে বিএনপির কী হবে, মিলিটারি যদি ক্ষমতায় আসে তাহলে সবার কী অবস্থা হবে, আওয়ামী লীগ যদি ফিরে আসে কী হবে, যদি পুনর্বাসিত হয় কী হবে, ভারত ইন্টারভেন করলে কী হবে, পাকিস্তান ইন্টারভেন করলে কী হবে, এরকম নানা রকম ক্যালকুলেশন করতে গিয়ে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা দৌড়াচ্ছেন, প্রচণ্ড বেগে দৌড়াচ্ছেন। কোথায়? কখনো জামাতের সঙ্গে, কখনো এনসিপির সঙ্গে, কখনো গণ অধিকার পরিষদের সঙ্গে, কখনো মামনুল হকের কাছে যাচ্ছেন, কখনো হাটহাজারিতে ছুটছেন, কখনো চরমোনাই পীর সাহেবের কাছে যাচ্ছেন, তারপর আবার কখনো চরমোনাই পীর সাহেবের কাছ থেকে পাত্তা না পেয়ে তারা আবার শর্ষিনার পীর সাহেবের কাছে যাচ্ছেন। এরপর অন্যান্য ছোট ছোট যে সকল ইসলামিক সংগঠন রয়েছেন, দল রয়েছেন, তাদের সঙ্গে বৈঠক করছেন এবং সব কিছুর মধ্যে তাদের যে হতাশা ফুটে উঠছে, এখানে কোনো দৃঢ়তা ফুটে উঠছে না। তারা নর্মালি যেটি হয় সেটা হলো আপনি যখন ম্যাগনেট হবেন, চুম্বক শক্তি হবেন, আকর্ষণীয় কোনো বস্তু হবেন, পঙ্গপালের মতো আপনাকে কেন্দ্র করে সবাই ঘুরবে, আপনার নমিনেশন চাইবে, আপনার কাছে যাইবে। যেমন রানী মৌমাছি। এখন রানী মৌমাছি এবং মৌচাক, তো সেই রানী মৌমাছি যদি আপনি তারেক রহমান সাহেবকে মনে করেন আর মৌচাক যদি বিএনপি অফিসকে মনে করেন, তাহলে সমস্ত মৌমাছি সেই রানী মৌমাছিকে কেন্দ্র করে ঘুরবে, কিন্তু রানী কখনো কারো দরবারে যায় না, কখনো কারো দরবারে যায় না, রাজা কখনো কারো কাছে যায় না, রাজ দরবারেই সবাই আসে এবং রাজার কাছে সবাই অনুগ্রহ চায়। রাজা যখন অন্য জায়গায় যায় তখন সে ভিক্ষুক হয়ে যায়, মুহূর্তের মধ্যে ভিক্ষুক হয়ে যায়, আর তখন সে রাজা থাকে না। এবং এটাই রাজার নীতি, মানে রাজার যে নীতি রাজনীতি। অনেকে এটাকে নীতিরাজ বলেন। নো নো নো, রাজার যে নীতি রাজনীতির ষষ্ঠ তৎপুরুষ সমাস। তো সেখানে বিএনপির যদি সে ম্যাগনেটিক ক্ষমতা না থাকে, অর্থাৎ সূর্যের সবচেয়ে বড় শক্তি কি? উত্তাপ না, সূর্যের সবচেয়ে বড় শক্তি হলো তার যে ম্যাগনেটিক পাওয়ার, চৌম্বক শক্তি, সৌরচুম্বক বলা হয়। এই চৌম্বক শক্তির কারণে তার যে গ্রহ নক্ষত্র উপগ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এই চৌম্বক শক্তির কারণে প্রতিটি গ্রহ নক্ষত্র উপগ্রহ একটা নিরাপদ দূরত্ব বজায় করে সূর্যকে কেন্দ্র করে চারিদিকে শুধু মুভ করছে। যদি সূর্য চুম্বক শক্তি হারিয়ে ফেলে, নক্ষত্র মণ্ডলগুলো মহাকাশ থেকে ছিটকে পড়বে, কেউ সূর্যের কাছাকাছি গিয়ে পুড়ে ছারখার হয়ে যাবে, কেউ সূর্য থেকে অনেক দূরে চলে গিয়ে কোনো ব্ল্যাক হোলের মধ্যে পড়বে, অথবা এমন দূরে চলে যাবে যেখানে আলো ছাড়া সেটা মুহূর্তের মধ্যে একটি বরফখণ্ডে পরিণত হয়ে যাবে। সূর্য সেই দিনই পতন ঘটবে সূর্যের, কিয়ামতের দিন, যখন সেই দিন তার চুম্বক শক্তি হারাবে। এবং চুম্বক শক্তি হারানোর সঙ্গে সঙ্গে তার ভিতরের যে ফিউশনগুলো হচ্ছে, সেখানে যেভাবে সৌরশক্তি উৎপন্ন হচ্ছে, সেখানে যেভাবে হিলিয়াম একটা উপাদান রয়েছে, সেই হিলিয়াম দিয়ে যেভাবে সেখানে প্রতি মুহূর্তে উত্তাপ তৈরি হচ্ছে, এটা বন্ধ হয়ে যাবে আর সূর্য মরে যাবে। একইভাবে চাঁদ, তার মূল শক্তি তার চুম্বক শক্তি, পৃথিবী তার মূল শক্তি